ভিডিও কলে দেখি যে ওই প্রেমিকা গলায় এরকম ফাঁসনে বলতেছে, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি গলায় দিয়ে দিব। তখন আমার যে ওয়াইফ, তাকে আর আমি টাচ করতে পারি না। অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, প্রাইভেট জব করি। ছোটবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট টাইপের, মেয়েদের সঙ্গে একটু কম মিশতাম। লেখাপড়া শেষ করে ঢাকায় এসে চাকরিতে জয়েন করছি। তো আমি একটু লাজুক টাইপের, তো আমি কখনো প্রেম ভালোবাসা এগুলাতে কখনো জড়াই নাই। একটা মেয়েকে আমার ভালো লাগতো এলাকায়, ও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু তখন তাকে বলতে পারিনি ভালোবাসার কথা। তো তারপরে অনেকদিন পার হয়ে যায়, তারপরে একদিন শুনি যে তার বিয়ে শাদী হয়ে গেছে। তো তারপরে আমি আর খোঁজ খবর রাখি নাই। তো 2022 সালে তো ফেসবুক কলিং করতে করতে তার আইডিটা আমি পাই। তার বিয়ের অনেক দিন পর, প্রায় 10 বছর হবে। ততদিন আপনি বিয়ে করেন? না, আমি বিয়ে করি নাই। তো আইডিটা দেখে আমার একটু কিউরিওসিটি জাগলো এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে হাই হ্যালো হতে লাগলো। বলতে বলতে তখন বললাম, কি অবস্থা, তুমি এখন কি অবস্থায় আছো? তো বললো তো আমার তো ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে। তো তখন কেন জানি ওর সঙ্গে কথা বলার আগ্রহটা বাড়লো। তো আমি তখন তাকে বলা শুরু করলাম, তখন তো তোমাকে ভালো লাগতো। বলতে বলতে একটা সময়ের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে ফোনে, এবং সে ঢাকায় আসতো, দেখা সাক্ষাৎ হইতো। তো এইভাবে চলতে চলতে ও একটু বেশি সুন্দর ছিল, তো দেখা গেছে যে অনেক ছেলে পেলে ওকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতো। তো আমার এটা ভালো লাগতো না, এটা নিয়ে ওর সঙ্গে অনেকবার গন্ডগোল হয়েছে। তো গন্ডগোল হইতে হইতে একটা সময় সম্পর্কটা কেমন জানি একটু টানাপোড়েন শুরু হয়ে গেল। এটা সম্পর্কে 2 বছর পরে এরকম ঝামেলা হওয়া শুরু করলো। তো তারপরে আমি ওকে বললাম যে তোমার সাথে আসলে আমার সম্পর্কটা যাচ্ছে না। এবার বলতেই থাকি এভাবে। ও এরকম রাগ করে বলতে, ঠিক আছে আমরা তাহলে ব্রেকআপ করে নেই। তো তারপরে আমি হুট করে একটা বিয়ে করে ফেলি, তাকে না জানাই যে সম্পর্ক যাচ্ছে না, যেহেতু একটা বিয়ে করে ফেলি। যেহেতু ওর আগ্রহ কম, প্রেম টেম করি নাই, অ্যারেঞ্জ ম্যারেজ। পরিবার মেয়ে দেখছে, আমি আর ওই আপত্তি করি না। এদিকে আমার একটু কষ্ট লাগতেছিল তার জন্য, সে আমাকে বিভিন্নভাবে ইগনোর করে। আমার এত খারাপ লাগে যে আমি এতটাই পৌঁছে গেছি, আমাকে সে ইগনোর করে কেন, আমার খুব খারাপ লাগে। সে নিজের ইগো থেকেই আমি একটা বিয়ের সিদ্ধান্তটা নেই, এবং কোনো দেখাশোনা নেই। একটা মেয়ে দেখছি, একটা মেয়েকে বিয়ে করে ফেলছি, রাগ থেকেই, আমার ইগো থেকেই বিয়েটা করে ফেলছি। বিয়েটা করার পরে আমার বিয়ের খবরটা কোনোভাবে সে জানতে পারছে। সে জানার পরে পাগল হয়ে গেছে আমার জন্য। ওর বাবাকে ফোন দেয়, মাকে দিয়ে ফোন দেয়, চাচাকে দিয়ে ফোন দেয়, ওরা সবাই মিলে আমার বাড়িতে আসার চেষ্টা করে। তারপর আমি তো ওর নাম্বার ব্লক করে রাখছি, অন্য নাম্বার থেকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, বলতেছে আমি একটাবার তোমাকে ভিডিও কলে দেখতে চাই। তারপর আমি ওর কান্না দেখে আমার একটু মায়া লাগলো। ভিডিও কলে দেখি যে ওই গলায় এরকম ফাঁস নিচ্ছে, আমার ভিডিওটা আছে আমার কাছে। গলায় এরকম ফাঁসনে বলতেছে, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি গলায় দড়ি দিব, এরকম অবস্থা। তখন ওর প্রতি আমার একটু মায়া লাগলো, আগে থেকে একটু ভালোবাসা ছিল। বিয়ের কতদিন পর? আপনার বিয়ের একদিন পরেই চলতেছে এগুলা। তো গলায় দড়ি দেবো এরকম অবস্থা। তো ওখানে ওটা দেখে আমি আর থাকতে পারিনি, ভালো তো বাসছি তাকে, ছোটবেলার ভালো লাগা। তো তারপর আমি তখন আমার যে ওয়াইফ, তাকে আর আমি টাচ করতে পারি না, তাকে আর ভালো লাগে না আমার। তো তখন বাড়িতে একটা অজুহাত দিয়ে আমি ঢাকায় চলে আসি। ছুটি 7 দিন নিয়ে গেছিলাম, আমি একদিন পরে চলে আসছি। বাসর রাতটা থেকে চলে আসছে? বাসর রাতটা থেকে পরের দিন সন্ধ্যায় গাড়িতে চলে আসছি। ঢাকায় ব্যাক করার পরে গার্লফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মহারানা কত টাকা। আমি বললাম যে আমার মহারানা 2 লক্ষ টাকা। তো বলতেছে যে আমি মহারানার টাকাটা দিয়ে দিব, আমার এই যে গহনাগুলো আছে এই গহনাগুলো বিক্রি করে তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে ডিভোর্স দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই চাই, তোমাকে আমার লাগবে। তো তখন এভাবে যখন আশ্বস্ত করলো, তখন আমি বিষয়টা বাড়িতে জানালাম যে আসলে আমি যাকে বিয়ে করছি একে আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না। বাড়িতে শুনে তো শখ, মান সম্মান কিছু থাকবে না, আমাদের পরিবারে কেউ এরকম করেনি, কাউকে ডিভোর্স দেয়নি, তুমি এভাবে দিবা, এটা কখনোই সম্ভব নয়। তখন বাড়িতে আমাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা শুরু করলো যে না, ওকে ডিভোর্স দেওয়া যাবে না তোমার, কোনোভাবেই না। তখন আমি মেন্টালি এটা নিতে পারতেছি না। আমার চাচা ফোন দিয়ে হুমকি দেয় যে তুমি যদি তাকে ডিভোর্স দাও তোমাকে, এরকম ভয় দেখাচ্ছিল। আর এদিকে আমার ভালোবাসাটা তখন প্রবল হয়ে গেল। কাউকে হারানোর পরে বোঝা যায় যে আসলে তার গুরুত্ব কতটুকু। সেও পাগল হয়ে গেছে, আমিও তার জন্য পাগল, কান্নাকাটি সব সময়। তখন প্রচুর সে অ্যাটেনশন দেখালো আমাকে। তো তখন এই জিনিসটা, আমি এই অ্যাটেনশনটাই আমি চাচ্ছিলাম এতদিন, আমাকে অ্যাটেনশন একটু দেখ। তখন আমি বাড়িতে জানাই দিলাম যে আমি আসলে ওর সাথে এরকম সম্পর্কের ব্যাপারে আমার জানা না, কিন্তু বাড়িতে এখন জানাই দিলাম যে আমার ওর সাথে এরকম সম্পর্ক, আমি ওকে বিয়ে করবো। আগে থেকে তার সাথে সম্পর্ক, ওকে আমি বিয়ে করবো। কিন্তু ওকে বিয়ে করবে তাকে জানাওনি কেন? ওকে বিয়ে করতে, তো এই মেয়েটার জীবন নষ্ট করে, এই মেয়েটা কি ক্ষতি করছে তোমার, এই মেয়েকে নিয়ে তুমি ঢাকা নিয়ে যাও, নিয়ে যাই সংসার করো। যখন চাপ দিতে শুরু করলো তখন আমি এতটাই কষ্টের মধ্যে ছিলাম, তখন ওই 10টা ওষুধ খেয়ে ফেলছি। খাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে গেছি। তখন আমার ওই রুমমেটরা ছিল, ওরা নিয়ে যায়, সৌরদিতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করানোর পরে 1 দিন পরে সুস্থ হই।
গ্রামের বাসায় ফিরে গেলাম, আমাকে নিয়ে গেল এখান থেকে, নিয়ে গিয়ে তখন সবাই মিলে বোঝালো বিভিন্নভাবে, কিন্তু আমি বুঝি না, না আমার ওই মেয়েকেই লাগবে। ততক্ষণে আপনার স্ত্রী কি আপনার বাড়িতে? স্ত্রী হচ্ছে ওর বাপের বাড়িতে। তো সে কি কিছু জানতে পেরেছিল? এইগুলো একটু 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 আঁচ করতে পারতেছিল তখন। তখন ফ্যামিলিগতভাবে একটা মিটিং রাখা হলো। ফ্যামিলিগত বলতে আপনাদের ফ্যামিলি না আপনার আমাদের স্ত্রীর ফ্যামিলি এবং স্ত্রীদের ফ্যামিলি, দুই পরিবার এক জায়গায় মিটিং বসলো। বসে বললো যে এই ছেলের কি সমস্যা, মেয়েকে নিয়ে যেতে চায় না কেন। তখন আমি বললাম যে আসলে আমি তো তখন তাড়াহুড়া করে বিয়ে করছি, এখন বিয়ে করার পরে আমি বুঝতে পারতেছি যে আসলে ওর সাথে আমার হচ্ছে না। তখন আর বললো ঠিক আছে, তাহলে আমরা বাসায় যেয়ে সিদ্ধান্তটা জানাই। তারপরে এরা বাসায় গিয়ে এরাই মানে করলো আর কি, ডিভোর্স লেটার পাঠালো ওই মেয়ের, মানে আমার স্ত্রীর হাতে নিজে থেকে ডিভোর্স লেটার বললো। এটা 7 দিন পরেই। তো এটা আমি তখন তাকে দেখালাম, আমার এক্স যে তাকে দেখালাম, সে তো খুশি। সে বললো ওর মহারানা টাকাও লাগলো না, ওই খুশি। তো তারপর সম্পর্কটা গভীর হয়ে গেল। এই তো মানে আমার স্ত্রী যে, সেও আর 2 মাস পরে ওর আরেকটা জায়গায় বিয়ে হয়ে গেল, আরেকটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। ফ্যামিলি ভালো ছিল তো এই জন্য বিয়ে হয়ে গেছে। সৃষ্টিকর্তাও চেয়েছে যেহেতু মানুষটার কোনো দোষ ছিল না, তার যেন কোনো সমস্যা না হয়। আমিও দোয়া করছি তার জন্য যে আল্লাহ তার ভালো কোনো জায়গায় যেন বিয়ে হয়। আমি তাকে কষ্ট দিছি, এর জন্য তো আমার যা শাস্তি হয় হোক, কিন্তু ওর যেন একটা ভালো জায়গায় বিয়ে হয়, আমি এই দোয়াটা করছি তার জন্য। তারপরে তখন এর সঙ্গে আমার সম্পর্ক, আপনার সেই পুরনো প্রেমিকা। হ্যাঁ, পুরনো প্রেমিকা। ও আমার সম্পর্ক থাকা অবস্থায় ও একটা চাকরিও পেয়ে গেল, সরকারি চাকরি। তো তারপরে ওকে বললাম যে তাহলে আমরা বিয়ে করি। সে বলতেছে না, আমার ট্রেনিংটা হচ্ছে, ট্রেনিংটা শেষ হলে তারপরে। তো এইভাবে চলতেছিল। তো রিসেন্ট এই 2-3 মাস থেকে ওর সাথে দেখা যায় যে কোনো বিষয় নিয়ে আবার আগের মতো ঝগড়া শুরু হলো। আগের মতো প্রথমে যেরকম আগে হতো এরকম, ও আমাকে পাত্তা দেয় না, আমি ওকে পাত্তা দেয় না, এরকম আবার শুরু হয়ে গেল ওর সাথে আমার। তো এই ফেব্রুয়ারির গত 8 কি 9 তারিখে অফিসের কাজ শেষ করে তাকে ফোন দেই, একটা ফোন দেখি ওয়েটিং। তো আমি তখন বারবার ফোন দিচ্ছিলাম, ও ফোন কেটে দিচ্ছিল বারবার। তো তারপর আমি ফোন রেখে দিছি। কিছুক্ষণ পর ফোন দিয়ে বলতেছে যে আমি কথা বলতেছি, তুমি এত ফোন দিচ্ছ কেন? তো আমি বললাম তুমি কার সঙ্গে কথা বলতেছো, আমাকে জানাবে না? তখন বলতেছে না, আমি জানাতে বাধ্য নই। তুই না জানাতে বাধ্য নই কেন? অবশ্যই জানাবে তুমি। এখন ও বলতেছে আমি না জানালে আপনি কি করবেন? তখন আপনি বলা শুরু করলো। তা আমি বললাম তুমি যদি না জানাও তাহলে আমি সম্পর্কটা রাখবো না, রাখিস না, যা। এরকম করে আমার খারাপ ব্যবহার করতে শুরু করলো যখন। আমি তখন গালিগালাজ করে বললাম ঠিক আছে, তোর সাথে কোনো সম্পর্ক নাই, আজ থেকে ব্রেকআপ করে আমি ওর নাম্বারগুলো ব্লক করে দিছি, এভাবে রেখে দিছি। আর আমার একটু ইগো কাজ করতেছে, ও নিজে থেকে একটু ফোন দিক। আমি 2 দিন কথা বলিনি। তারপর 2 দিন পর আমার আর ইগো কাজ করতেছে না, আমার আর ধৈর্য মানে করতেছে না, আর সে আর ফোন দিচ্ছে না। সে আগে এরকম হয়েছে, গন্ডগোল হওয়ার পরে সে অন্য নাম্বার থেকে ফোন দিয়ে ট্রাই করছে, আমাকে আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু এবার সে মানে করতেছে না। তারপর আমি রাত 9টার দিকে ফোন দিই তাকে। ফোন দেওয়ার পরে শুনি যে তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। 2 দিন পরেই আমাকে না জানায় বিয়ে করে ফেলছে। তারপর আমি ওর কলেজকে ফোন দিয়েছি, দিয়ে বলতেছি যে ও বিয়ে করে নিল কেন, আমাকে জানালো না বিয়ের সময়, তার জন্য আমার এত স্যাক্রিফাইস, আমি আমার সম্মান হারাইছি, সব হারাইছি, দেখে তো আমি ভালোবাসি। তো তার কলিগ বলতেছে ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা। তারপর পরের দিন কলিগ ওকে ফোন দিছে, দিয়ে বলতেছে যে তুমি এইভাবে বিয়ে করে নিছো কেন, ওর সাথে সম্পর্ক তোমার, আমি তো জানি অনেক দিনের সম্পর্ক। তো তখন ওর কলিগকে বলছে যে আসলে আমার করার কিছু ছিল না, বাড়িতে এরকম প্রস্তাব পাঠাইছে, তারপর জোর করে আমাকে বিয়ে দিছে। তারপর আমি আবার আমার খুব কষ্ট হতো, স্লিপ পিল খেয়ে খেয়ে আমি ঘুমাইতাম, কি করি না করি কাজেও মন নাই। বসে এদিকে গালিগালাজ করে যে আপনি মেন্টালি আপসেট, কি হয়েছে বলেন, আমি কাউকে বলতে পারি না বিষয়গুলো। পরে তার সঙ্গে আর মানে যোগাযোগ নাই। কিন্তু আমার এই যে এখন যে খারাপ লাগা, আমার প্রতিটা দিন যায়, নির্ঘুম রাত যায়, আমার এতটা কষ্ট হয়। তো আমি এখন বুঝতে পারি যে আসলে আমি যে মেয়েটাকে বিয়ে করছিলাম তার তো কোনো দোষ ছিল না। এই মেয়েটার কারণে আমি আমার স্ত্রীকে ডিভোর্সটা দিই। আপনার যার সাথে আপনার বিয়ে হয়েছিল, যাকে আপনি 1 সপ্তাহের নোটিশে ডিভোর্স দিতে বাধ্য করেছেন, তার উদ্দেশ্যে কি বলার? তার উদ্দেশ্যে একটা কথাই যে আমি তোমার সঙ্গে অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দিও, তুমি অনেক সুখী হও, আমি দোয়া করি, সব সময় দোয়া করবো, সারা জীবন দোয়া করবো তোমার জন্য, আমাকে ক্ষমা করে দিও। আপনি যত সহজে ব্যাপারটা বলছেন, তার জন্য কি ব্যাপারটা এত সহজ ছিল? না। তার বাকিটা জীবন তাকে এই দুর্ঘটনার জন্য কোনো না কোনোভাবে কথা শুনতে হবে, এটা বিশ্বাস করেন? আমি এটা জানি। আসলে মানে আমার মানসিক অবস্থা এতটাই খারাপ, মানে আমি সিদ্ধান্ত নেই তাই ভুগতেছি, এরকম অবস্থা। আমি কখনো সম্পর্ক করি নাই, ছোটবেলা থেকে আমি হয়তো দূর থেকে ভালো লাগছে একটা মেয়েকে, আমি কখনো সম্পর্ক জড়াই নাই। মানুষের জীবনকে ধ্বংস করার জন্য 2-1টা আবেগপ্রবণ সিদ্ধান্ত
মানুষের জীবনকে কতখানি ক্ষতি করতে পারে আপনাকে দেখে মানুষের শেখা উচিত। ও আমার জীবনের প্রথম ছিল, তার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করছি, সে তো বুঝলো না আমাকে। আপনি এখান থেকে বের হয়ে আসেন, সেই প্রেমিকার হাতের নাগাল থেকে একদম ছুটে আসেন। সে চাকরি করতো, ঠিক আছে, আমি কখনো তার একটা পয়সাও আমি নেই নাই, বরং আমি চাকরি করছি তার হাজবেন্ড না হয়েও আমি তার হাজবেন্ডের দায়িত্ব পালন করছি। যখন যা লাগছে, তার পোশাক আশাক থেকে শুরু করে তার কসমেটিক হিউজ অ্যামাউন্ট খরচ করছি, লাখ 2 টাকা তো হবেই। আল্লাহর রস্তে ভালো থাকতে হলে নিজেকে সামলান, দরকার হলে কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলেন কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন, কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসেন। সবাই বলে যে এত ভদ্র একটা ছেলে এরকম হয়ে গেল। আমরা সবাই জানতাম ভালো, আমি এলাকায় যখন ছিলাম আমি তো টিউশনি করাতাম, আমাকে সবাই খুব ভালোবাসতো সবাই, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে কেউ বিশ্বাসই করেনি যে আমি এরকম করতে পারি। আপনার জীবনের গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। অনেক সময় রাগ বা অভিমানের কারণে আমরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে তার জন্য কষ্ট পেতে হয়। তবুও আপনি আপনার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। হয়তো আপনার এই অভিজ্ঞতা থেকে অনেকেই শিক্ষা নেবেন এবং এমন ভুল করা থেকে বিরত থাকবেন। আশা করি সামনে আপনার জীবন ভালোভাবে এগিয়ে যাবে। এই গল্প থেকে আমাদের শেখা উচিত, রাগ বা অভিমানের কারণে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ভালোভাবে ভেবে বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার। আর বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই পরিবার ও গুরুজনদের পরামর্শ নিয়ে নেওয়া উচিত, কারণ একটা ভুল সিদ্ধান্ত অনেক মানুষের জীবনকে হুমকিতে ফেলে দিতে পারে। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।